আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম পরিযান। লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব সংখ্যা ১৯ থেকে ২১ পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। আফতাবের রাগ যেন আকাশ ছুঁয়েছে। শত্রুপক্ষের সাথে আত্মীয়তা করতে চাইছে তার মেয়ে। এই কথা আর পাঁচকান হলে তো সর্বনাশ। শত্রুর সাথে মিলিত কখনোই সে হবে না। মালাও চলে এসেছে মেয়ের চিৎকার শুনে। পরীর কথা শুনে সে হতভম্ব। আফতাব আছে বিদায় কিছু বলে না মালা। আফতাব বলে, তোমার সাহস দিনকে দিন বাড়ছে পরী। আমার মুখের উপর এত বড় কথা বলতে বাধলো না তোমার? বাদলে বলতাম না। মেয়েকে বোঝাও মালা, না হলে খুব খারাপ হবে কিন্তু। মেয়ে মানুষের এত জেদ ভালো না, আর পুরুষ মানুষের এত অবহেলাও ভালো না। আফতাব এবার কড়া চোখে মালার দিকে তাকিয়ে বলে, পাগল হয়ে গেছে তোমার মেয়ে, সামলাও মেয়েকে। বলে আফতাব অন্দর ছেড়ে চলে গেলেন। মালা পরীর গালে পরপর কয়েকটা থাপ্পড় বসিয়ে ওর ঘরে আটকে রাখলো। জানালার ধারে বসে আকাশের দিকে তাকালো পরী। কি সুন্দর নীল আকাশ, টুকরো টুকরো সাদা মেঘ আনন্দের সহিত ভাসছে। ওদের দিনরাত নিশ্চয়ই খুব সুখে কাটে, না হলে এত আনন্দ পায় কোথায় ওরা? পরীর ভাবনায় সবসময় পাখি আর আকাশ নিয়ে। ওই পাখির মতো যদি সে আকাশে উড়ে বেড়াতো তাহলে কতই না ভালো হতো। কেউ তাকে বকতো না, না কোনো বিপদ হতো। এসব ভাবনা প্রতিনিয়ত পরীর মগজ খায়। দরজা খোলার শব্দে ফিরে তাকায় পরী। কুসুম শব্দহীন পা ফেলে পরীর কাছে এসে বলল, আপা, আপনার বড় আম্মা বৈঠকে যাইতে কইছে। সায়ের বাই কথা কইব আপনার লগে। সায়ের পরীর সাথে আবার কি কথা বলবে? ভাবনাটা মনের ভেতর রেখে মাথায় ওড়না জড়ালো পরী। তারপর এগিয়ে গেল বৈঠক ঘরের দিকে। কুসুমও সাথে গেল। ইশারায় সায়েরের ঘরটা দেখিয়ে দিয়ে চলে গেল সে। পরী পা রাখলো চৌকাঠের ভেতরে। সায়ের তার জন্য অপেক্ষা করছে। পরীকে আসতে দেখে সে হাত দিয়ে জলচৌকি দেখিয়ে বসতে বলে। তাই করে পরী। মাথা নিচু করে সায়েরের সামনে বসে পড়ি। শুনলাম আপনি নাকি নওশাদকে বিয়ে করতে চান। কত কিছু হয়ে গেল এসব নিয়ে, তারপরও আপনার এই সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? পরী জবাব দিল না দেখে সায়ের আবার বলে, আপনার কি মনে হয় এভাবে প্রতিশোধ নেওয়া সম্ভব? আপনাকে যতটা বুদ্ধিমতী মনে করেছিলাম আপনি ততটাই বোকা দেখছি। নওশাদকে বিয়ে করলে আপনি প্রতিশোধ দিতে পারবেন, এটা আপনার ধারণা, কিন্তু এতে আপনার ক্ষতি হবে বেশি। আচ্ছা, বিয়ের পর আপনি কিভাবে প্রতিশোধ নেবেন? ওদের সাথে একা কিভাবে লড়াই করবেন? কালকে তো ৭ জনের সাথেই লড়াই করতে পারলেন না। আর ওই বাড়িতে যত লোক আছে তাদের সাথে কি শক্তিতে পারবেন? না, কারণ আপনি মেয়ে। একজন দুজনের সাথে পারলেও ১০০ জনের সাথে পারবেন না। আর আপনার বাবাকে তো চেনেন, দরকার পড়লে আপনাকে খুন করে ফেলবে, তবুও নওশাদের সাথে আপনার বিয়ে দেবেন না। নিজের বিপদ ডেকে আনবেন না। আর মাথা গরম না করে ঠান্ডা মাথায় ভাবুন, তা অনেক কঠিন। আপনি যা ভাবছেন তা আপনার জন্য বিপজ্জনক। তাই ওসব চিন্তা বাদ দিন, তার জন্য আমরা সবাই আছি। আপনি ঘরের দিক সামলান। আমি জানি আপনি শক্ত মনের মানুষ, কিন্তু আপনার মা বোন কিন্তু তা নয়। যা করবেন ভেবে করবেন। আমিও আবারও বলছি, এভাবে কখনোই প্রতিশোধ নেওয়া সম্ভব না। মাথা ঠান্ডা রাখুন। শায়েরের বলা প্রতিটি কথাই সত্য, তা মাথা খাটিয়ে ভেবে দেখল পরী। ইস, কি বোকা সে! ভাবতেই ওর নিজেরই লজ্জা করছে। নিজের গ্রামের পরী যাই করুক না কেন, অন্য গ্রামে তা পারবে না। আফতাব নিজেই তো পারল না। মেজাজ আরও খারাপ হলো পরীর, তবে তা এই মুহূর্তে প্রকাশ করে না। চুপ করেই বসে আছে সে। পরীকে এখনও চুপ থাকতে দেখে শায়ের বলে, তো এখন কি সিদ্ধান্ত নিলেন? নওশাদকে বিয়ে করবেন? পরী চটজলদি উঠে দাঁড়িয়ে বলে, আমি আসি। প্রশ্নের উত্তরটা দিলে ভালো হয়। আপনাকে বলার প্রয়োজন বোধ করছি না। এক দৌড়ে নিজের কক্ষে চলে এলো পরী। ভাবনা ওর বাড়ছে। কবিরের কাছে তাহলেও পৌঁছাবে কিভাবে? রূপালীকে করা আঘাতগুলো পরীকে পোড়াচ্ছে খুব। সহ্য হচ্ছে না পরীর। কবিরকে খুন করতে পারলে ভালো হতো। কিছু একটা মনে করে পরী ছুটল নিচতলায়। পথেই মালাওকে টেনে ধরে কলপারে নিয়ে যায়। কয়েক বালতি ভর্তি পানি। আরেক বালতি ভরার জন্য কল চাপছে কুসুম। মালা পরীকে বসিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। অবাক হয়ে পরী বলে, আম্মা করেন কি? চুপ থাক, সবসময় মাথা গরম থাহে। আইস সব ঠান্ডা কইরা দিতাছি। হতাশ হলো পরী। মাথায় পানি ঢাললে তো মাথা ঠান্ডা হবে, কিন্তু ওর মনে যে দাবানল হচ্ছে তা কিভাবে ঠান্ডা হবে? পরী মাথার তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, মাথায় তো ঠান্ডা পানি দিতেছেন, পরানে ঠান্ডা পানি কেমনে দিবেন? মালার হাত থেমে গেল। আর পানি উঠাতে পারলেন না তিনি। কুসুমকে পানি ঢালতে বলে চলে গেলেন। কেটে গেছে 2 দিন। এই 2 দিন পরী শুধু শায়েরের কথাগুলো ভেবেছে। একবার নয়, বারবার ভেবেছে। এটা করলে অনেক বড় ক্ষতি হতো পরীর। তাই ওসব বাদ দিয়েছে পরী। আজকে নিঃশব্দে বিন্দু এসে পরীর পাশে দাঁড়ালো। বিন্দুর অস্তিত্ব পেয়ে পরী ফিরে তাকালো। প্রিয় সখীর মুখটা দেখে খুশি হতে পারল না পরী। কেননা
আজকে যে সে মুখ ভার করে রেখেছে। বিন্দুর বিরশ্চিত্ত বদনের দিকে তাকিয়ে পরি জিজ্ঞেস করে, কি হয়েছে বিন্দু, মুখটা শুকনো কেন? প্রশ্নের জবাবে কেঁদে দিল বিন্দু। মুক্তার ন্যায় অশ্রুগুলো হানা দিল শ্যামা কপালে। পরিচিন্তিত হলো বিন্দুর চোখে পানি দেখে। সে গজদন্তুনির ঠোঁটে সর্বদা হাসি থাকতে আজ সে ঠোঁট কান্নায় ভাঙছে। কি হয়েছে বিন্দু, বল আমাকে। পরি, আমি মনে হয় মাঝিরে পামুনারে, বলেই বিন্দুর কান্নার বেগ বাড়ল। পরি ওর চোখের জল মুছে দিয়ে বলে, আগে আমাকে সব বল, নাহলে বুঝবো কিভাবে। ওই দিন মাঝি আমারে কাপড় দিছে, সিন্দুরের কৌটা দিছে, এই কথা কেটা জানি আমার মায়েরে কইয়া দিছে। মা আমারে অনেক মারছে পরি, আমার লাল কাপড়টা পোড়াইয়া দিছে। অহন সিন্দুরের কৌটা কোথায় তা জিগাইতাছে, আমি কি করবো পরি? বলে দে তুই সাম্পান মাঝিকে ভালোবাসিস, বিয়ে করতে চাস, আর সাম্পান মাঝিও এখন তোকে বিয়ে করতে পারবে। কইসি পরি, কিন্তু মা বিয়ে দিবে না মাঝির লগে। মাঝির নাকি বাপের পরিচয় নাই। হ্যাঁ, মায়ও নাকি জানে না ওর বাপ কেডা। বিন্দুর কথায় বিস্মিত হলো না পরি। সম্পানের যে পিটিহারা তা জানে পরি। গর্ভবতী অবস্থায় নিজের ভাইয়ের বাড়িতে উঠেছিল সম্পানের মা। নিজের বোন বলে সেদিন সম্পানের মামা তাকে থাকার জায়গা দিয়েছিল। বাড়ির এক কোণে ছোট্ট একটা ঘর তুলেছিল সম্পানের মা রাখি। সেখানেই জন্ম সম্পানের। গ্রামের অনেক লোক কথা শুনিয়েছিল রাখিকে, কেননা নিজের ভালোবাসার মানুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল রাখি। বছরখানেক বাদেই ফিরে আসে সে, কিন্তু ওর স্বামীর খবর কেউ জানে না। রাখির ভাষ্যমতে ওর স্বামী ওকে রেখে শহরে কাজে গেছে 3 মাস আগে, আর আসেনি। রাখি আর থাকতে না পেরেই চলে আসে। তবে রাখির বিশ্বাস তার স্বামী একদিন ফিরে আসবেই। সেজন্য আজও অপেক্ষা করছে রাখি। সবার কটু কথা সহ্য করে সেলিকে নিয়ে পড়ে আছে এখানে। গ্রামের সবাই সন্দেহ করে রাখিকে। অবৈধ সন্তান হিসাবে জানে সম্পানকে। সম্পানকেও কম কথা শুনতে হয় না, কিন্তু মায়ের অতীত সম্পর্কে অবগত সে। রাখি সবই বলেছে ছেলেকে, এও বলেছে সম্পানের বাবা এখনো বেঁচে আছে। সেজন্য রাখি আজও শাখা সিঁদুর পরে। ঠিক এই কারণেই চন্দনা নাকচ করেছে সম্পানকে। মেয়ের মুখে সম্পানের কথা শুনতেই বিস্ফোরিত হয়ে নিজের মেয়েকে কয়েক ঘা বসিয়ে দেয়। বিন্দুকে সম্পানের সাথে বিয়ে দিলে লোকে কি বলবে, চুনকালি পড়বে মুখে। চন্দনা তা হতে দেবে না। দরকার পড়লে মেয়েকে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবে, তবুও সম্পানের হাতে বিন্দুকে তুলে দেবে না। পরি দীর্ঘশ্বাস ছাড়ল। বিন্দুর হাত ধরে টেনে পালঙ্কের উপর বসিয়ে বলল, চিন্তা করিস না, তোর বিয়ে সম্পান মাঝির সাথেই হবে। আপাতত চুপচাপ চুপচাপ থাক। সম্পান মাঝি এখন কোথায়? বিন্দু নাক টেনে জবাব দিল, শহরে গেছে, আইব কবে জানি না। এক কাজ কর, তুই তোর মাকে কিছু বুঝতে দিবি না। ভান্দুর বীজে তুই সম্পান মাঝিকে ভুলে গেছিস। সম্পান মাঝি আগে গ্রামে ফিরে আসুক, তার পরবর্তী চিন্তা ভাবনা করা যাবে। বিন্দু জড়িয়ে ধরে পরীকে, চোখের জলে ভাসালো পরি কাঁদ। সে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলে, আমি মাঝিরে ছাড়া বাঁচবো না পরি, সত্যি করে মইরা যামু। নিজের থেকে বিন্দুকে ছাড়িয়ে নিল পরি। রেগে গিয়ে বলল, মরার কথা বলস কেন? থাপ্পড় চিনস? যা বলেছি তাই করবি, এখন বাড়িতে যা। নিজেকে ধাতস্থ করে উঠে দাঁড়ালো বিন্দু। দরজা পর্যন্ত যেতেই পরীর ডাকে ঘুরে দাঁড়ালো সে। বিন্দু মানুষ পাগলের মতো ভালোবাসে কেমনে? এতক্ষণে একটুখানি হাসলো বিন্দু। ঠোঁটের হাসির রেশ ধরেই বলে, পাগলের মতো কেউ ভালোবাসে না, ভালোবেসে মানুষ পাগল হয়। সুখান পাগলার মতো। কি জানি, আমি তো আর দেখিনি সুখান পাগলা ওর বউরে কেমন ভালোবাসতো। একটুখানি চুপ করে বিন্দু আবার বলল, সত্যি ভালোবাসলে মানুষ পাগল হবেই, কেউ বাইরে থেকে তো কেউ ভেতর থেকে। বিন্দুর প্রস্থানও পরীর ঘোর কাটল না। তবে বিন্দুর কথাটা বাস্তব। সত্যিকারের ভালোবাসা একটা মানুষকে পাগল বানিয়ে দেয়। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না। যারা সহ্য করতে পারে তারা মন থেকে ভেঙে পড়ে, আর যাদের সহ্য হয় না তারা মানসিক চাপ সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। শরীরের ক্ষত সারানো গেলেও মনের ক্ষত সারানো সম্ভব না। পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকা অনেক কঠিন। প্রতিদিন মৃত্যু সমতুল্য যন্ত্রণা নিয়ে এগিয়ে যাওয়া সহজ কাজ নয়। অভাব অনটন, টাকা পয়সাহীন, অসহায় হয়েও বেঁচে থাকা যায়, কিন্তু বেদনাময় অতীতকে সাথে নিয়ে বেঁচে থাকা অধিকতম কষ্টকর। তার জলজন্ত প্রমাণ সুখান পাগলা। নিজের প্রিয়তমাকে হারিয়ে সে নিজেকে ঠিক রাখতে পারেনি। তার স্মৃতিচারণ করতে করতে আজ সে এমন স্থানে এসেছে যে এখন তার স্মৃতিতে তার প্রিয়তম ছাড়া অন্য কিছুই নেই। পরি শুধু ভাবছে কিভাবে মানুষ এত ভালোবাসতে পারে। কই, সে তো পারছে না কাউকে ভালোবাসতে। তার জীবনে তো কেউ আসেনি এখনো। কিভাবে সে বুঝবে যে একটা মানুষ তাকে ভীষণ ভালোবাসে? সোনালী, বিন্দু আর সুখান নিজেদের ভালোবাসার প্রমাণ দিয়েছে। পরীকে কেউ কি তার ভালোবাসার প্রমাণ দেবে না? নাকি পরী নিজেই তার ভালোবাসা খুঁজে নেবে? কিন্তু কিভাবে? ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শীত বাড়তে থাকে। এ সময় কুয়াশাচ্ছন্ন হয় চারদিক। দূর থেকে কুয়াশার ভেতর থেকে মানুষ বের হয়ে আসতে দেখা যায়। কোনো সাদা পর্দা মনে হয় এ কুয়াশাকে। অদৃশ্য সে পর্দা ভেদ করে মানুষের চলাফেরা।
সবার গায়ে থাকে শীত নিয়ন্ত্রণ বস্ত্র, তবুও যেন শীত মানতে চায় না। ঠক ঠক করে কাঁপে বৃদ্ধরা। উষার আলো ফুটতেই উঠোনে জটলা বাঁধে সবাই। মিষ্টি রোদ গায়ে মেখে আরাম করে। ঘাসে জমে থাকা কমল শিশির বিন্দুর অপরূপ সৌন্দর্য যেন আরও মোহনীয় করে তোলে শীতকালকে। মানুষের পদচরণে ভাঙে সে শিশিরের ঘর। মাকড়সার জালে জমে থাকা শিশির দেখে মনে হয় এ যেন স্বচ্ছ কাচের তৈরি ঘর। কারিগর যেন খুব যত্নে তৈরি করেছে। আঙ্গুল দিয়ে টোকা দিতেই ঝরঝর করে শিশির ঝরে পড়ল। জালের উপর থাকা মাকড়সাটা দৌড়ে চলে গেল। বিন্দু খিলখিল করে হেসে উঠল তা দেখে। এই কাজটা করতে ওর ভীষণ ভালো লাগে। এজন্য সে শীতকালের অপেক্ষায় থাকে। কি গো কারিগর, পলাইলা কেন? ঘর বানাইবা শক্ত কইরা, যাতে কেউ ভাঙতে না পারে, আর তোমারেও পলাইতে না হয়। ঘর বানাও তুমি, থাকো তুমি, আবার ডর পাও তুমি। এমন হইলে চলবো না। আবার উচ্চস্বরে হেসে ওঠে বিন্দু। ওর হাসিতে মুখরিত হয় এই কুয়াশাময় সকাল। খেজুর গাছের উপর থেকে মহেশ মেয়ের হাসির শব্দ শুনে হাঁক ছাড়ে। কিরে মা, কার লগে কথা কইয়া হাসস? রসের হাঁড়িটা শক্ত হাতে ধরে বাবার পানি চেয়ে বিন্দু বলে, কিছু না, তুমি নামো তাড়াতাড়ি। মহেশ ধীরগতিতে নেমে পড়ল। বাবার হাত থেকে আরেকটা হাঁড়ি সে হাতে নিল। লম্বা বাঁশের দুই প্রান্তে 6টা করে মোট 12টা রসভর্তি হাঁড়ি বাঁধা, আর বিন্দুর দুই হাতে দুটো। মহেশ বাঁশটা কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা দিল। বিন্দু চলল বাবার পিছু পিছু। শীতকালে মাছ ধরে না মহেশ, কারণ তখন পানি শুকিয়ে যায়। পদ্মায় জাল ফেলে তখন মাছ পাওয়া দুষ্কর। খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে বাজারে বিক্রি করে সে। আর চন্দনা বাড়ির আঙিনায় সবজি চাষ করে। তা দিয়েই চলে সংসার। এখনো সূর্যের আলো দেখা দেয়নি। এই সময়ে রোজ মহেশ আর বিন্দু বের হয় রস আনতে। বাবার সাথে যেতে বিন্দুর বেশ লাগে। মহেশ আর বিন্দুর আগমনে দৌড়ে যায় সখা। রসের হাঁড়ি হাতে নিয়ে খুশিতে গদগদ করে মায়ের কাছে গেল। চন্দনা বড় পাতিল চাপিয়েছে মাটির চুলায়। ইন্দু উনুন ধরাচ্ছে। চন্দনা এক হাঁড়ি রস বিন্দুর হাতে দিয়ে জমিদার বাড়িতে দিয়ে আসতে বলে। বিন্দুও সাথে সাথে ছুটল। মেয়ের যাওয়ার পানির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চন্দনা। মেয়েটার মাথা থেকে যে সম্পানের ভূত নেমেছে তাতেই সন্তুষ্ট সে। না হলে রক্ষে ছিল না। গায়ের মানুষ যে সিসি করত। বাপের নাই খবর, না জানি কোন আকাম করে বাচ্চা জন্ম দিয়েছে। ভালোই হয়েছে, বিন্দু বুঝতে পেরেছে। চন্দনা মহেশকে ডেকে বলে, হ্যাঁ গো শুনছো, পশ্চিম পাড়া থাইকা বিন্দুর লাইগা একখান সম্বন্ধ আইছে। পোলা খুব ভালা, শহরে কাম করে। ফুলি বউ আইয়া কইল। আমি কিছুই কই নাই, তুমি একটু খোঁজ নিয়া দেখো, ভালো হইলে আগামু। মহেশ মাথা নেড়ে বলল, দেখুমনে। পোলা যদি ভালো হয় তাহলে আমি আপত্তি করবো না। আমার বড় মাইয়া ভালো থাক, এটাই চাই আমি। স্বামীর কথায় যার পর নাই আনন্দিত হলো চন্দনা। মেয়েটাকে ভালো ঘরে বিয়ে দিতে পারলেই খুশি সে। দিন দিন গায়ের রং আরো চাপা হচ্ছে বিন্দুর। হবেই না কেন? সারাদিন রোদে টোকলা সেদে বেড়ালে এমন তো হবেই। না হলে মেয়েটা আরেকটু ফর্সা হতো বলে মনে করে চন্দনা। শহর থেকে গ্রামে ফেরার পথটার দিকে তাকিয়ে আছে বিন্দু। সে রোজ এখানে এসে দাঁড়ায় ওর সম্পানের জন্য, কিন্তু সম্পান মাঝির দেখা মেলে না। সেই যে গেছে আর আসেনি। বিন্দু তাকে জানাতে পারেনি যে তার মা সব 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 জেনে গেছে। সেদিন পরীর কথা মতো কাজ করেছিল বিন্দু। চন্দনা প্রথমে বিশ্বাস না করলেও বিন্দুর হাবভাবে বুঝেছে তার মেয়ে সম্পানকে ভুলে গেছে। কিন্তু বিন্দুর মনে সম্পানের জন্য এখনো আগের মতো ভালোবাসা আছে, তা ঘুণাক্ষরেও টের পায়নি চন্দনা। বিন্দু প্রতিদিন অপেক্ষা করে কবে আসবে তার মাঝি, কবে লাল রঙে রঙিন করবে তার সিঁথি। মন যে আর মানছে না। বিরহের দহনে পুড়ছে মন, জ্বলসে যাচ্ছে সারা অঙ্গখানি। কবে তার প্রিয়তমের হাতের ছোঁয়ায় ঠান্ডা করবে মন। যন্ত্রণায় সে যে ছটফট করছে। অশান্ত মনকে মিথ্যা সান্ত্বনা দিতে দিতে বিন্দু এগিয়ে চলল জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়িতে লোকজনের সমাগম সবসময় থাকে। আজকে এর বিচার তো কালকে ওর বিচার। কাজ নিয়ে সবসময় দরবার হতেই থাকে। পাহারা তো আছেই। শামসুদ্দিনের উপর পাল্টা হামলা করা আর হয়নি। পুলিশ কেস হয়ে গিয়েছিল। পুলিশ দুই পক্ষকে কঠিন হুঁশিয়ারি করে গিয়েছে। এরপর কোনো সংঘর্ষ হলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে বাধ্য হবে। এ কথায় দুই পক্ষ দমে যায়। তবে সুযোগ পেলে কেউ কাউকে ছাড় দেবে না। সপ্তবর্ণে রক্ষীদের পাশ কাটিয়ে অন্দরে ঢুকলো বিন্দু। উঠোনের এক কোণে একটু রোদ এসে পড়েছে। মালা সেখানে বসে রোদ পোহাচ্ছে। শরীরটা তেমন ভালো নেই, তাই রান্না করতে যাননি। জেসমিন আর বাকিরা সব দেখছে। বিন্দু মালার দিকে এগিয়ে গিয়ে বলে, যেটি তোমাকে রস রান্না করে দিয়া সাদে যাত, পড়িয়াছে ওরে ডাইকা নিয়ে আয়, রস খাওয়াই বনে। বিন্দু তাই করলো। এই সকালবেলা পরি সাদে কি করে তা ভাবতে ভাবতে সাদে উঠল বিন্দু। পরি বেলিফুল ছিঁড়ে চুলে গাচ্ছিল। বেলিফুল তার ভীষণ প্রিয়, মন মাতানো তার সুবাস। এই সুবাস নিতে সে সাদে আসে। মাটির টবে অনেকগুলো বেলিফুল গাছ লাগিয়েছিল পরি। ফুলে ফুলে ভরে গেছে ছাদ। বিন্দু পরির কাছে গিয়ে বলে, এই সকালবেলা সাদে আইসোস কেন পরি?
বিন্দুর দিকে তাকিয়ে এক গাল হাসলো পরি, কানে দুটো ফুল গুজে বলল, দেখ তো কেমন লাগছে। তুই তো এমনিই সুন্দর, তোর গায়ে আছে বইলা ফুলগুলা সুন্দর লাগতাছে, কিন্তু ওই গাছের ফুলগুলা সুন্দর লাগতাছে না। পরি শব্দ করেই হাসলো। বিন্দুর মুখে পরি সবসময় নিজের প্রশংসা পায়। পরি বিন্দুর কানে দুটো ফুল গুজে দিয়ে বলে, তোকে আরো বেশি সুন্দর লাগছে। ইস, আমি তো কালো, আমার দেখা সবচেয়ে সুন্দর নারী তুই। তুই সুন্দর বলেই সম্পান মাঝির ভালোবাসা পেয়েছিস, আর আমি এখনো পাইনি। সম্পানের নাম শুনে বিন্দুর মুখের হাসি মিলিয়ে গেল। ঘুমরা মুখে বলল, মাঝি তো এখনো আইলো না পরি। পরি বিন্দুর চিবুক স্পর্শ করে বলে, চিন্তা করিস না, এসে পড়বে, চল রস খাই। বিন্দু প্রতিদিন জমিদার বাড়িতে রস দিতে আসে, কারণ জুম্মানার পরি সকালবেলা ঠান্ডা রস খেতে খুব ভালোবাসে। দুটো গ্লাসে রস নিয়ে বসে আছে মালা। পরি দৌড়ে এসে বসে। কোথা থেকে জুম্মানো চলে আসে, নিজের গ্লাসটা হাতে নিয়ে পরীকে বলে, আপা চলো দেখি কে আগে সব রস শেষ করতে পারে। আচ্ছা দেখি। দুজনে একসাথে গ্লাসে চুমুক দিল। একটু খেয়ে দুজনেই কাশতে লাগলো। এত ঠান্ডা রস কি তাড়াতাড়ি খাওয়া যায়? মালা ধমক দিয়ে বলল, আস্তে খা, নাইলে খাইতে দিমু না আর। সাথে সাথে চুপ হয়ে গেল দুজনেই। আস্তে আস্তে রস পান করলো দুজনে। দুদিন পর সম্পান বাড়ি ফিরল। এবার আসার সময় বিন্দুর জন্য আরেকটা শাড়ি এনেছে, সাথে কিছু চুড়ি ফিতা। বিন্দুর কানে খবর যেতেই সে খুশিতে আত্মহারা হয়ে গেল। তার মাঝি এসেছে। এবার তাহলে ওকে এখান থেকে নিয়ে যাবে। বিন্দুর খুশি লাগছে অনেক। বাড়ি থেকে বের হওয়ার বাহানা খুঁজছে সে। সম্পানকে একটু চোখে দেখা দেখবে, কিন্তু চন্দনা এটা ওটা বলে আটকে দিচ্ছে বিন্দুকে। তখনই ফুলি এলো চন্দনার কাছে, এসেই বলল, কি গো তাড়াতাড়ি করো, ওরা আইলু বইলা। মহেশ কই? অতঃপর তিনি বিন্দুর দিকে তাকিয়ে বলে, আরে তুই এখানে খাড়াইয়া আসোস কেন? ভালো একখান কাপড় পর। বিন্দু আগাগোড়া কিছুই বুঝতেছে না কে আসবে আর ওর মা কেন এত আয়োজন করছে। বিন্দু কিছু বলার আগেই মহেশ মিষ্টি নিয়ে এসে চন্দনার হাতে দিল। চন্দনা বিন্দুকে নতুন কাপড় পরতে পাঠালো। মনে সংশয় নিয়ে নতুন কাপড় পরল বিন্দু। চন্দনার কাছে কিছু জিজ্ঞেস করলেই ধমক দিচ্ছেন। ইন্দু নিজের বোনকে সুন্দর করে সাজিয়ে দিল। চুল বেঁধে চোখে কাজল পরিয়ে দিল। বিন্দু চুপ করে দাঁড়িয়ে আছে। পাত্রপক্ষ এসে পড়েছে। তাদের খাবার এগিয়ে দিচ্ছেন চন্দনা আর ফুলি। সাথে মহেশও আছে। মহেশ খবর নিয়েছে ছেলের, খুবই ভালো ছেলে, আর মেয়ে সুখেই থাকবে সেখানে, তাই সেও রাজি। বিন্দুকে দেখে সবাই পছন্দ করে। তা শুনে চন্দনার খুশি দেখে কে। বিয়ের দিনও ঠিক হয়ে গেল। এখন পৌষ মাস চলছে। পৌষ মাসে বিয়ে হওয়া অমঙ্গল, তাই মাঘ মাসের শুরুতে বিয়ে ঠিক হয়। কেউ গিয়ে বিন্দুকে জিজ্ঞেস করেও না যে সে রাজি কিনা, সে অন্য কাউকে ভালোবাসে কিনা। সবাই তাদের মতামত দিচ্ছে। বিন্দু আর অপেক্ষা করলো না। পাত্রপক্ষ চলে যেতে সে ছুট লাগালো। হলুদ সর্ষে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ানির রমণীর চক্ষু যুগল ভেজা, কাজল লেপটে গেছে চোখের জলে। শাড়ির আঁচল সর্ষে খেতে গড়াগড়ি খাচ্ছে। কোন দিকে তাকাচ্ছে না সে, কোনো দিকে তাকাচ্ছে না সে। শ্যামবতী। সে দৌড় থামালো সম্পানের বাড়িতে গিয়ে। রাখিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো বিন্দু। আচমকা বিন্দুর কাছে ভরকে গেল রাখি। সম্পান ঘুমিয়েছিল। বিন্দুর কান্না ওর ঘুম ভাঙলো। উঠে এলো সে। বিন্দু রাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমারে তোমার পোলার বউ বানাও গো জেঠি, নাইলে এই এই বিন্দু মইরা যাইব। ওরা আমার চিতা সাজাইতাছে যে। সম্পান টেনে তুললো বিন্দুকে। চোখের পানিতে কাজল ধুয়ে গালে লেগে আছে। চোখ দুটো ফুলে গেছে। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। সম্পান বিন্দুর চোখের পানি মুছে দিয়ে বলে, কি হয়েছে বিন্দু, আমারে ক। ফোপাতে ফোপাতে বিন্দু বলল, মায় আমার বিয়া ঠিক করছে মাঝি, আমি ওই পোলারে বিয়া করবো না। আমি তো তোমার ঘরের বউ হইতে চাই মাঝি। ওরা কেন বোঝে না? বিন্দু ঝাঁপিয়ে পড়ল ওর প্রিয়তম মাঝির বুকে। আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে সম্পানকে। তড়িৎ গতিতে সবকিছু হওয়াতে সম্পান ভরকে গেল। বিন্দু সম্পানকে ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তোমারে ভোলার আগে আমি নিজেরে ভুলমু। আমার শরীর নিস্তব্ধ হইব, চোখের পাতা বন্ধ হইব, হাত পা ঠান্ডা হইব, নিঃশ্বাস শেষ হইব, তাও তোমারে আমি ভুলমু না। আমি থাকতে পারবো না মাঝি। তোমার নামের সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয়। বিন্দু কসকিয়া, চুপ থাক তুই। তুই আমার বউ হবি, না হলে কারো বউ হবি না। বলে সম্পান অসহায় দৃষ্টিতে রাখির দিকে তাকালো। রাখি ছেলের সম্পর্কে অবগত। বিন্দুকে তিনিও ছেলের বউ হিসেবে দেখতে চান। আজকে বিন্দুর কান্না দেখে তারও কষ্ট হচ্ছে। রাখি সম্পানকে উদ্দেশ্য করে বলে, চল সম্পান, আমি আজই কথা দিই কমুক বিন্দুর মার লগে। রাখি সম্পান আর বিন্দুকে নিয়ে উপস্থিত হলো চন্দনার কাছে। বাড়িতে তখন বিন্দুর খোঁজ চলছিল। চন্দনা ভাবছিল মেয়েটা গেল কোথায়। তখনই ওদের তিনজনকে আসতে সেদিকে এগোয় চন্দনা। রাখি চন্দনার হাত দুটো ধরে বলে, তোমার মাইয়ায় হাত দুইটা আমার পোলার লাইগা ভিক্ষা চাই গো দিদি। ওরা দুজনরে পছন্দ করে, বিয়া হইলে সুখে থাকবো। রেগে গেল চন্দনা। ঝাড়ি মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, দূর হ বাড়ি থেইকা। তোমার পোলার জন্মের ঠিক নাই, আবার ওই পোলার লগে আমার মাইয়া বিয়া দেবার শখ। শখ কত! ওর লগে মাইয়া বিয়া দিলে লোকে ছিছি করবো না দিদি, ওর বাপ আছে। তা কয়জন ওই পোলার বাপ?
ভুল বুঝেন না দিদি, আমার সম্পানের বাপ আছে, তার কোনো খোঁজ নাই, আমার গায়ে কোনো কলঙ্ক নাই দিদি। হইছে আর কথা কইও না, একটা বেজন্মা পোলার হাতে আমার মাইয়া দিমু না। এই পর্যায়ে সম্পান ভয়ানক রেগে গেল, তেড়ে গেল চন্দনার দিকে, রাখি টেনে ধরে সম্পানকে। আমার মার নামে খারাপ কথা কইলে আপনার গায়ে হাত উঠবো কইলাম। চন্দনা চেঁচিয়ে বলে, পোলার সাহস কত বড়, আমারে মারবো, আবার আমার মাইয়া বিয়া করব। এই নেমক হারাম, বের হ বাড়ি থেকে। চেঁচামেচিতে লোকজন জড়ো হয়েছে, তবে কেউ কথা বলছে না। সম্পান পাল্টা জবাব দিচ্ছে, আর চন্দনাও খারাপ খারাপ কথা বলতেছে। শেষে মহেশ এসে চন্দনাকে টেনে সরিয়ে নিল। এখানে মহেশ নিজেও কিছু বলতে পারছে না, চন্দনার কথাই শেষ কথা। কয়েকজন সম্পানকে বাড়ি যেতে বলল, যার মেয়ে সে বিয়ে দিবে না দিলে কার কি করার আছে। অবশেষে সম্পান মাকে নিয়ে ফিরে গেল। বিন্দু দৌড়ে পরীর কাছে গেল। এই মুহূর্তে পরিবেদিত কেউ ওর সমস্যার সমাধান করতে পারবে না। চন্দনার ভাষা শুনে বিন্দু আর সেখানে দাঁড়ায়নি, সম্পানের অপমান সে দেখতে পারবে না। পরি তখন নিজের ঘরে বসেছিল, বিন্দু এসেই হাঁপাতে লাগলো। সখীর অবস্থান দেখে পরি গিয়ে ধরলো বিন্দুকে, চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বিন্দু, এরকম করছিস কেন? বিন্দু সকল ঘটনা বলতে বলতে কেঁদে ফেলেছে। পরির এবার রাগ হলো চন্দনার উপর। মহিলাটা ভীষণ কঠোর, এই মহিলার কঠিনতম শাস্তি হওয়া উচিত। রুষ্ট চিত্রকণ্ঠে পরি বলল, তোর মা ভালো না বিন্দু, একটা শিক্ষা দিতে হবে তোর মাকে। আমি জানি না তুই কি করবি, কিন্তু আমারে বাঁচা, মাঝিরে ছাড়া আমি থাকতে পারবো না। পরি বিন্দুকে শান্ত হতে বলে। পরি নিজে গিয়েও কিছু বলতে পারবে না, কেননা সে নিজেই চুক্তিবদ্ধ মায়ের কাছে, তাই যা করার বিন্দু আর সম্পানকেই করতে হবে। পরি কাঠের আলমারি থেকে বিন্দুর সিঁদুর কৌটো বের করে বলল, সিঁদুর পরালেই বিয়ে হয়, তাই না বিন্দু? পৌষের শীত রন্ধে রন্ধে পৌঁছে যায়। ভোরে গরম কম্বলের নিচ থেকে কেউ উঠতেই চায় না। পরিও কম্বল গায়ে জড়িয়ে ঘুমাচ্ছে। রূপালী এসেছিল পরীকে দেখতে। সে পরীর ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে নিচতলায় নেমে এলো। গরম চাদর গায়ে জড়িয়ে উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। পেটটা বেশ উঁচু হয়েছে। কয়েকদিন বাদেই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ওর সন্তান। মা হওয়ার আনন্দ সব মেয়েরই থাকে, কিন্তু কেন জানি রূপালী সেই আনন্দ পাচ্ছে না। সেদিনের পর তো কবির আর তার কোনো খবর নেয়নি, নেয়ার সাহসও নাই। এই বাড়িতে পা রাখলে কবির প্রাণ নিয়ে ফিরবে না, ফিরতে পারবে কি সন্দেহ। যদি রূপালীকে কবির ভালোবাসতো, তাহলে সে প্রাণের মায়া না করেই ঠিকই আসতো। রূপের মোহে কবির তাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু ভালোবাসতে পারেনি। তার কাছে মেয়েদের দেহটাই প্রধান। রূপালীর প্রথম মনে হতো সেই পারছে না কবিরকে স্বামী হিসেবে টেনে নিতে, কিন্তু আস্তে আস্তে তার ভুল ধারণা ভেঙে যায়। দীর্ঘশ্বাস ফেলা আর মালার চোখের জল সহ্য করা ছাড়া রূপালীর আর কিছুই করার নেই। রোদ উঠেছে বেলা 8টা নাগাদ। এতক্ষণ কুয়াশাচ্ছন্ন ছিল চারদিক। এরই মধ্যে জমিদার বাড়িতে এসে হাজির হলো নাইম, শেখর, আসিফ। বৈঠকে ওদের বসতে দেওয়া হলো। মালা ও জেসমিন গিয়ে দেখা করে ওদের সাথে। অনেকদিন পর দেখা হতে ওদের ভালোই লাগলো। গরম গরম ভাপা পিঠা ওদের খেতে দেওয়া হলো। নাইম ভাবছে আজকের দিনটা ইনিয়ে বিনিয়ে থেকে যেতে হবে। পরীকে দেখার ইচ্ছেটা ওর কখনোই মিটবে না। একটাবার সে পরীকে দেখার জন্য আকুলি বিকুলি করছে, কিন্তু অতি আবেগের শেষ ফলাফল শূন্য। আসিফ নাইমকে বলে, কি সিদ্ধান্ত নিলি, থাকবি নাকি চলে যাবি? সবেতে হইলাম, তোর না তোর না দেখা বউয়ের দেখা শ্বশুর বাড়ি, থাকলে সমস্যা নেই বলেই হাসলো সে। নিজের ঘর থেকে বের হতেই নাইমদের দেখেই সেদিকে এগিয়ে গেল সায়ের। বলল, আপনারা কখন এসেছেন? নাইম মৃদু হেসে জবাব দিল, এই তো কিছুক্ষণ। আপনার অবস্থা কেমন? জি ভালো। তা হঠাৎ আমাদের কথা মনে পড়লো? হঠাৎ মানে এতদিন পর এলেন তাই বললাম। নাইমের বদলে আসিফ বলে, আসলে এসেছি গ্রামটা দেখতে। বন্যার সময় একরকম ছিল, আর এখন আরেক রকম, এটাই দেখতে এসেছি। একটু পরেই চলে যাব। নাইম চোখ গরম করে আসিফের দিকে তাকালো। বিনিময়ে হাসলো আসিফ, দিল সব কিছু মাটি করে। আগ বাড়িয়ে কথাটা বলার প্রয়োজন ছিল কি? আজকে বরং থেকেই যান। পাশের গ্রামে যাত্রাপালা হচ্ছে, রাতে সবাই দেখতে যাব, আপনাদের ভালোই লাগবে। শায়েরের কথা শুনে নাইম তৃপ্তির হাসি হাসলো, বলল, তাই নাকি? তাহলে তো যেতেই হয়, সমস্যা নেই, আমরা থাকবো। শুনে খুশি হলাম। আচ্ছা আপনারা থাকুন, আমি আমার কাজে যাই, রাতে দেখা হচ্ছে। শায়ের চলে গেল। নাইম মনে মনে খুব খুশি। আজকে অন্তত শেষ চেষ্টা করে দেখবেন সে। পরীর মুখোমুখি সে হবেই। নিজের ঘরে বসে কুসুমের পরনের কাপড়টা ভাঁজ করছে পরী। কুসুমকে একখান নতুন চাদর দিয়ে ওর পুরনো চাদরটাও এনেছে, এমনকি জুতোটাও কুসুমের। কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত নয় পরী। আজকে রাতের আধারে বের হবে সে। অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে পরী। বিন্দু আর সম্পানের বিয়ে দেবে সে, তাও নিজে দাঁড়িয়ে থেকে। বিন্দুকে বলেছে যাতে সে সম্পানকে সব বলে। সম্পানও রাজি। আর কি চাই? পরিকল্পনা অনুযায়ী পশ্চিমের জঙ্গলের মধ্যে একটা পুরনো কালী মন্দির আছে, ওখানেই বিয়ে সম্পূর্ণ হবে। একবার বিয়ে হয়ে গেলে চন্দ্রনার আর কিছুই করার থাকবে না। বিন্দু সম্পানও সুখে থাকবে, তাই আগে থেকেই তৈরি হচ্ছে পরী। রূপালীর
বাড়ি যাওয়ার সময় কুসুম দেখিয়েছিল জঙ্গলটি। কুসুমের ধারণা এই জঙ্গলে ভূত প্রেতের বাস, তাই দিনের বেলাতে কেউ যায় না। এটাকে হাতিয়ার হিসাবে ধরেছে পরি, তবুও কেউ যাতে না দেখে ফেলে, তাই রাতেই সেখানে যাবে ওরা। এখন শুধু রাতের অপেক্ষা। সন্ধ্যা নামতে চারদিক হালকা কুয়াশায় ভরে গেল। গ্রামের মানুষ দলে দলে বের হলো যাত্রা দেখবে বলে। আফতাব সেখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত, তাই সবাই রওনা হলো। কিন্তু নাইম গেল না, শরীর খারাপের দোহাই দিয়ে শুয়ে থাকলো। সেজন্য সবাই তাকে ফেলে যেতে বাধ্য হলো। আসিফ আর শেখর সব বুঝলো কিন্তু কিছু বলল না। ওরা চলে গেল যাত্রা দেখতে। জমিদার বাড়ির সব পুরুষ চলে গেল, শুধু রয়ে গেল নাইম আর রক্ষীরা। রাতের অন্ধকার একটু গাঢ় হতেই রূপালীর চিৎকার শোনা গেল। রূপালীর প্রসব বেদনা শুরু হয়েছে। বাড়িতে একটা হইচই পড়ে গেল। ইতিমধ্যে কয়েকজন মহিলা এসে পড়েছে। আবেরজান নাতনির কথা শুনে আর থাকতে পারলেন না, তিনিও চলে এলেন। সবাই এখন রূপালীকে নিয়ে ব্যস্ত। পরি সেই ফাঁকে বেরিয়ে গেল। এর মধ্যে কেউই পরির খোঁজ করবে না, সদর দরজা দিয়েই বের হয়েছে সে। কুসুমের পোশাকে ছিল বিদায়। কেউ বুঝতে পারেনি। রক্ষীরা ভেবেছে হয়তো কোনো কাজে কুসুমকে পাঠানো হয়েছে, কারণ সে দ্রুত যাচ্ছে। বাধা দিলে রাগ করবে। পরি ক্ষেতের আইল দিয়ে যাচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে পরির, তাড়াতাড়ি পৌঁছতে হবে ওর। বিন্দু সম্পান হয়তো আরো আগে পৌঁছে গেছে। হারিকেনের আলোয় দ্রুত পা চালায় পরি। সম্পান বিন্দুকে এক করতে পারলে সবচেয়ে বেশি খুশি হবে পরি। বেশ সময় লাগলো জঙ্গলে পৌঁছাতে, কিন্তু কালী মন্দিরটা কোথায় সেটা তো পরি জানে না। খুঁজতে হবে। জঙ্গলটা বেশ বড়, তবুও পরি খুঁজতেছে। কিছুক্ষণ খুঁজে পেয়েও গেল। তবে আশ্চর্যজনক ব্যাপার যে বিন্দু সম্পান এখনো আসেনি। পরীর হাতে বিন্দুর সেই সিঁদুর কৌটো। এটা দিয়ে বিয়ে হবে, কিন্তু ওরা এখনো আসছে না কেন? পরী ওদের জন্য অপেক্ষা করতে লাগলো, তবুও বিন্দু সম্পানের নামগন্ধ নেই। পরী এবার ওদের জন্য চিন্তা হচ্ছে, বিন্দু কি বের হতে পারবে, নাকি চন্দনার হাতে ধরা পড়ে যাবে। বকুল ফুলের ঘ্রাণে মম করছে চারদিক। পরী থাকতে পারলো না আর। পাশেই একটা বড় বকুল ফুল গাছ, তলায় চাদরের মতো বিছিয়ে আছে সাদা ফুলগুলো। হারিকেনটা মাটিতে রেখে ফুল করে পরি মাঝে মাঝে গ্রান নেয়। পরি ফুল দিয়ে কোচর ভর্তি করে ফেলেছে। তখনও কেউ আসছে না। পরি আবার আগের জায়গাতেই বসে পড়ল। কারো পায়ের আওয়াজ পাচ্ছে পরি, বাতাস খসখস আওয়াজ টের পাচ্ছে। সে খুশি হলো, তার মানে ওরা এসে পড়েছে। পরি হারিকেন হাতে নিয়ে একটু এগিয়ে থেমে গেল। ও বুঝতে পারলো বিন্দু সম্পান আসছে না, বেশ কয়েকজন লোক আসছে। তাদের গলার স্বর শুনতে পাচ্ছে পরি। এখানে থাকাটা ঠিক হবে না ভেবে উল্টো দিক দিয়ে দৌড় দিল পরি। পরি বুঝতে পারলো তাকে দেখে ফেলেছে এবং তাড়া করছে, তাই সে প্রাণপণে ছুটল। বেতঝাড়ের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে পরি। গায়ের চাদর কিছুর সাথে আটকে গিয়েছিল বিদায় সেটা ফেলেই চলে এলো। এখন দাঁড়ানোর সময় নেই, ধরা পড়লে চলবে না। অনেকটা এগিয়ে এসেছে পরি। হঠাৎই গাছের সাথে ধাক্কা লেগে হারিকেনের কাজ ভেঙে গেল। হারিকেনটাও ছিটকে পড়ে কোথায় পড়ে তা পরি খেয়াল করে না। সে দৌড়াতে থাকে। অনেক আলো আসতেই পরি পেছন ফিরে তাকায়। আগুনের ফুলকি উঠছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। পরি বুঝতে পারলো যে হারিকেনটা ছিটকে খড়ের গাদায় পড়েছে। আগুন দেখেও অপেক্ষা করে না পরি, আবার দৌড় দিল। রাস্তায় এসে হুঁশ ফিরল পরির। ঘাড় ঘুরিয়ে জঙ্গলটা দেখে নিল সে। আগুনের লাল আলো এখনো দেখা যাচ্ছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পরি। হঠাৎ করে কি হয়ে গেল তা বোধগম্য হচ্ছে না ওর। বিন্দু সম্পান কোথায়? আশেপাশে ভালো করে তাকায় সে। অন্ধকারে কিচ্ছু দেখা যায় না। মাথা ধরে এদিক ওদিক তাকাতে লাগলো পরি। এই রাস্তায় বেশিক্ষণ থাকা সম্ভব নয়, কেউ দেখে ফেললে সর্বনাশ। চাদরটাও হারিয়ে গেছে। মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকলো পরি। তারপর হাঁটা ধরে বাড়ির পথে এক পা এগুতেই পায়ে ব্যথা অনুভব করে পরি। জুতা খুলে দেখে তাতে বড়সড় বেলকাটা বিঁধে আছে। টেনে কাটা বের করার চেষ্টা করে পরি, কিন্তু পারে না। তাই জুতো খুলে খালি পায়ে রওনা হলো। ঠান্ডা মাটি, তার উপর গায়ে চাদর নেই। তাছাড়া শরীর জ্বালাপোড়া করছে খুব। শরীরের কিছু কিছু জায়গায় কেটে ছিঁড়ে গেছে। এতক্ষণ উত্তেজনায় পরি কিছু টের না পেলেও এখন পাচ্ছে। অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো পরি। কোনো রকম পথ চিনে বিন্দুর বাড়িতে গেল। অনেক মানুষের জটলা বিন্দুর বাড়ি। চন্দনা মাটিতে হাত পা ছড়িয়ে কাছে আর সম্পানকে গালমন্দ করছে। সম্পান নাকি বিন্দুকে নিয়ে পালিয়ে গেছে এটা বলছে, আর সম্পানকে অভিশাপ দিচ্ছে। পরি এবার বেশ অবাক হলো। ওরা যদি পালিয়ে যাবে তাহলে পরীকে বলল না কেন? এক মুহূর্ত দেরি না করে পরি ছুটল নিজের বাড়ির দিকে। তবে এবার সদর দরজা দিয়ে ঢুকতে পারল না সে। তাই বাড়ির পেছন দিক দিয়ে গাছে উঠে ছাদে গেল সে। তারপর নিজের ঘরে গেল। মালাকে ওর ঘরে দেখে আটকে উঠে পরি। মালা যে এই সময় ওর ঘরে আসবে তা ভাবেনি পরি। আজ মালা ভয়ানক রেগে আছে। ফর্সা মুখখানি লাল বর্ণ ধারণ করেছে। মাকে এভাবে দেখে ভয় হলো পরির। মালা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? পরি চটজলদি জবাব দিতে পারলো না। মালা অপেক্ষাও করলো না, ঠাস করে চড় মেরে দিল পরির গালে। এমনিতেই পরির শরীর দুর্বল, তাই সে তাল সামলাতে না পেরে পড়ে গেল। মালা পরীকে টেনে তুলে আবার থাপ্পড় দিল। পরপর কয়েকটা থাপ্পড় দিতেই রক্ত লাল হয়ে গেছে পরীর গাল দুটো। শক্ত হাতের মারে রক্ত জমাট বেঁধে গেছে যেন। পরি চুপচাপ রইল। মালা চিৎকার করে উঠল, বলল, এই দিন কি দেখতে চাইছি আমি?
তরে সব বিপদ থাইকা আগলাইয়া রাখতে ঘর থাইকা বাইর হইতে দেই না। কেন জানোস? কারণ সুন্দরের কদর সবাই করে না, লালসার চাহনিতে অনেক ভয়ঙ্কর। সুন্দর সবাই ধরতে চায়, চোখ দিয়া তারা শরীরে হাত দেয়, তরে সেই সব থেকে বাঁচাইতে ঘরে আটকায় রাখি। আর তুই রাত বিরাতে বাইরে যাস? আমার কথা তো বোঝস না। ঝিনুকের মুক্তা যখন মানুষ দেখে তখন বেচা দেয়, না দেখলে ওই মুক্তা সুরক্ষিত থাকে। তরে তেমনি সুরক্ষিত রাখতে আমি ঝিনুকের মধ্যে রাখলাম, যাতে কেউ দেখতে না পারে। আর তুই তুই কি আমার মাইয়া? মালা পরীকে ছেড়ে দিয়ে চলে গেল। পরী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মা ওকে কী সব বলে গেল? কোন লালসার কথা বলে গেল? তাহলে নিশ্চয়ই মালাও এরকম কিছুর শিকার হচ্ছিল। কোনো কিছু নিয়ে ভীষণ ভয় পাচ্ছে মালা, যার কারণে পরীকে সে ঘরবন্দি করে রাখে। সেই ভয়ের কারণটা কি? একে তো বিন্দুর চিন্তা, আর মালাও কি বলে গেল? মাথায় প্রশ্নের জটলা পেকে গেছে। তাকে যে জানতে হবে সব প্রশ্নের উত্তর। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি পরী। কাপড় বদলে নিজের পোশাক পরে নিল সে। বিন্দুর সিঁদুর কৌটো হাতে নিয়ে সারা রাত ভেবেই গেল, বিন্দু সম্পান কোথায় গেল? সত্যিই পালিয়ে গেল? এসব ভাবনা পরীকে ঘুমাতে দিল না। সকাল হতেই নিজ ঘর ছেড়ে বের হয় পরী। হাতে তার তখনও সিঁদুর কৌটো আছে, সেটা পরী খেয়াল করলো না। বাইরে এসে দেখে অন্দরে উঠান ভর্তি মহিলা, সবাই রূপালীর ঘরে উকি দিচ্ছে। পরী দ্রুত রূপালীর ঘরে যায়। নবজাতককে দুগ্ধ পান করাচ্ছে রূপালী। পরী গিয়ে আস্তে করে রূপালীর পাশে বসে অসম্ভব সুন্দর বাচ্চাটার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, মাশাল্লাহ। আবেরজান পাশেই বসা ছিলেন, তিনি বললেন, তরহন আহার সময় হইল? পোলা হইছে কোন রাইতে? দাদির কথায় রূপালী বলল, আহ দাদি থাক না, পরী তো ঘুমাচ্ছিল, এখন তো এসেছে। পরীর দিকে তাকিয়ে মুচকি হাসলো রূপালী। পরীও হাসলো, কিন্তু মনটা এখনো কুগাইছে। পরী বাচ্চাকে কুলে নেওয়ার জন্য হাত বাড়ালো। পরীর হাতে সিঁদুর কৌটা দেখে রূপালী জিজ্ঞেস করে, তোর হাতে এটা কেন? পরী জবাব দিতে পারে না, রূপালীও ফের প্রশ্ন করতে পারে না, কারণ বাইরে থেকে জুম্মানের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে পরী আপা বলে ডাকছে। পরী দৌড়ে বের হয়, জুম্মানের কাছে গেল। জুম্মান তখনও হাঁপাচ্ছে। পরী জিজ্ঞেস করে, কি হয়েছে জুম্মান? জুম্মান হাঁপাতে হাঁপাতে বলল, আপা। কি আপা? বিন্দু দিদি। বিন্দু কি? ভয়ে কথা বলতে পারছে না জুম্মান, শরীর এখনো কাঁপছে জুম্মানের। পরী চিৎকার করে জুম্মানকে ঝাঁকিয়ে বলে, বল না বিন্দুর কি হয়েছে? বিন্দু দিদি পশ্চিম জঙ্গলে গাছের ডালে ঝুলতাছে আপা। জুম্মানকে সরিয়ে পরী দৌড় দিল। মালা সাথে সাথেই পরীকে টেনে ধরে, কিন্তু এবার মায়ের কোনো বাধা মানে না পরী। ঝাড়ি মেরে মালার হাত ছেড়ে দৌড়ে চলে যায়। আজ পরী ভুলে গেছে মায়ের দেওয়া কসম, ভুলে গেছে নেকাব পরতে, ভুলে গেছে নিজের সৌন্দর্য লুকাতে। যে পরীর সৌন্দর্য পর্দার আড়ালে লুকানো ছিল, আজ সেই পরী পর্দা ভেদ করে বের হয়েছে। এই ছিল পরিজানের 19 থেকে 21 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।